ওয়েলকাম টু নিউ সেশন। তোমরা যারা জিএনএম এবং এএনএম এর এন্ট্রান্স এক্সাম দেবে, তোমাদের জন্য আজকে জীবন বিজ্ঞান থেকে জ্ঞানেন্দ্রিয়, এই জ্ঞানেন্দ্রিয় চ্যাপ্টারটি কনসেপ্ট অনুযায়ী বিষয়ভিত্তিক ভাবে আমি ডিটেলসে পড়াবো। কারণ তোমরা জানো জ্ঞানেন্দ্রিয় তোমাদের সিলেবাসে রয়েছে এবং এই সিলেবাসের এই জায়গা থেকে প্রত্যেক বছর কোশ্চেন পরীক্ষায় দিচ্ছে। সেই জন্য এই চ্যাপ্টারটি আমি প্রথমে ডিটেলস বুঝিয়ে তারপরে এখান থেকে যত ধরনের কোশ্চেন পরীক্ষায় আসতে পারে, ক্যাটাগরি 1 অর্থাৎ 1 নম্বরের কোশ্চেন এবং ক্যাটাগরি 2 2 নম্বরের কোশ্চেন, সেগুলো আমরা ডিটেলসে পরপর সলভ করব। তো মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত এই ক্লাসটি অবশ্যই করো। আর তোমরা হয়তো জানো আমাদের একটি নতুন পেইড ব্যাচ চলছে। সম্পূর্ণ নতুন একটি ব্যাচে তোমরা যদি অ্যাডমিশন করতে চাও, তোমরা এখানে লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথমেটিক্স, ইংলিশ, জিকে, রিজনিং, তোমাদের সিলেবাস যে 6টি সাবজেক্ট রয়েছে, প্রত্যেকটি সাবজেক্টে বিষয়ভিত্তিক ভাবে ডিটেলস ক্লাস, এমসিকিউ কোশ্চেন প্র্যাকটিস, মক টেস্ট, পিডিএফ সাজেশন সমস্ত কিছুই পাবে। মাত্র 699 টাকা পেমেন্ট করতে হবে। এই 699 টাকা ওয়ান টাইম পেমেন্ট। একবার পেমেন্ট করলে পরীক্ষার আগে পর্যন্ত প্রত্যেকদিন সন্ধ্যে থেকে আমাদের ক্লাসগুলো হয়, তোমরা ক্লাসগুলো করতে পারবে। ক্লাস কোনো কারণে মিস করলে সেগুলো রেকর্ডিং ক্লাস, মক টেস্ট, সাজেশন সেট এগুলো তো পাচ্ছই, সমস্ত কিছুটাই পাবে। যদি তোমরা অ্যাডমিশন করতে চাও, নিচে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নেবে। যদি নিজেদের পেমেন্টের অপশন নাও থাকে, অন্য কাউকে দিয়ে যদি পেমেন্ট করতে চাও, তবুও হোয়াটসঅ্যাপ করে আমাদের সঙ্গে কথা বলে নেবে। তো কথা না বাড়িয়ে সরাসরি ক্লাসে চলে আসছি। প্রথমে আমরা জ্ঞানেন্দ্রিয় কি সেটা সম্পর্কে আলোচনা করব। তো জ্ঞানেন্দ্রিয় বলতে আমরা জানি চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই 5টি অঙ্গ হচ্ছে আমাদের জ্ঞানেন্দ্রিয়ের মধ্যে পড়ছে। অর্থাৎ আমরা বলি না পঞ্চ ইন্দ্রিয়, অর্থাৎ চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক এইগুলো হচ্ছে জ্ঞানেন্দ্রিয়। এবারে তোমাদের সিলেবাসে চোখ আর কান এই দুটো অংশ রয়েছে, বাকি অংশগুলো কিন্তু নেই। তো আমরা চোখ আর কান সম্পর্কে ডিটেলসে পরপর আলোচনা করে যাব, কিন্তু জ্ঞানেন্দ্রিয় বিষয়টা প্রথমে একটু বুঝে নেওয়ার দরকার রয়েছে। তো জ্ঞানেন্দ্রিয়র 1 নম্বরে যেটা আমাদের জানতে হবে, যে জ্ঞানেন্দ্রিয় যেটা হচ্ছে আমাদের চোখ, 5টি ইন্দ্রিয়ের মধ্যে প্রথমেই হচ্ছে 1 নম্বর জ্ঞানেন্দ্রিয় হচ্ছে চোখ। তাহলে চোখ আমাদের কি করে? দৃশ্য অনুভূতি করে, অর্থাৎ কোনো কিছু দেখতে সাহায্য করে, মানে দর্শন ইন্দ্রিয় হিসেবে কাজ করে। এবার আমরা যে কোনো কিছু দেখছি, এটা আমাদের চোখে অর্থাৎ মানুষের চোখে যেভাবে দেখছি, পশুরা কিন্তু একইভাবে দেখে না। কেন দেখে না? কারণ আমরা জানি আমরা একটি বস্তুকে দুটো চোখ দিয়ে ওই একটি বস্তুই দেখতে পাচ্ছি। সেই জন্য এটাকে আমরা কি বলি? দ্বিনেত্র দৃষ্টি। তাহলে কি বললাম? একটি বস্তুকে আমাদের দুটি চোখ দিয়ে ওই একটি বস্তুই দেখতে পাচ্ছি, এটা হচ্ছে দ্বিনেত্র দৃষ্টি। তাহলে মানুষ তথা আরো কিছু কিছু জীব রয়েছে, যেমন বিভিন্ন শিকারী প্রাণী, যেমন পেঁচা হতে পারে, বেড়াল হতে পারে, এদের কিন্তু দ্বিনেত্র দৃষ্টি হয়, দুটো চোখে একটি বস্তু দেখে। আবার কিছু কিছু প্রাণী রয়েছে যাদের এক নেত্র দৃষ্টি থাকে। এক নেত্র দৃষ্টি মানে একটি বস্তু রয়েছে, সে দুটো চোখে আলাদা আলাদা দুটো দেখছে, এটা হচ্ছে এক নেত্র দৃষ্টি। মানে একটি চোখে একটি বস্তু, আবার একটি চোখে আরেকটি বস্তু, মানে একটি বস্তুকে দুবার দেখছে, এই জন্য এটা হচ্ছে এক নেত্র দৃষ্টি। ঠিক বিপরীতটা, এক নেত্র দৃষ্টি মানে একটি চোখে একটি বস্তু, আরেকটি চোখে একটি বস্তু, একটা বস্তুটাকেই দেখছে। আর দ্বিনেত্র দৃষ্টি দুটো চোখ দিয়ে একটি বস্তুকেই দেখছে, একটাই বস্তু রয়েছে সেই বস্তুটাকেই দেখছে, সেটাই হচ্ছে দ্বিনেত্র দৃষ্টি। এবারে একনেত্র দৃষ্টির উদাহরণ আমরা মনে রাখবো। একনেত্র দৃষ্টির উদাহরণ ব্যাঙ, ঘোড়া, গরু, ছাগল, ভেড়া। এই জায়গা থেকে কোশ্চেন পরীক্ষায় অলরেডি দিয়েছে, এই জন্য এটাকে আমি একটু জোর দিয়ে বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে? আর দ্বিনেত্র দৃষ্টির উদাহরণ আমি তোমাদের বললাম বিভিন্ন শিকারী প্রাণী, পেঁচা, বেড়াল, মানুষ, এদের দ্বিনেত্র দৃষ্টি হয়ে থাকে। আশা করি ক্লিয়ার, বুঝে গেছো। এর পরের অংশে আমরা চলে যাব। উপযোজনটা কি? উপযোজন মানে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা। কিভাবে খাপ খাইয়ে নিচ্ছে? লেন্সের ফোকাস দূরত্ব, বা মনে করো তুমি বসে আছো, তোমার ফোকাস দূরত্বটা মানে কোনো কিছু বস্তু দেখার জন্য তোমার দৃষ্টিটা যতটা যাচ্ছে, সেই যে ফোকাস দূরত্বটা আমাদের চোখে খাপ খাইয়ে নেওয়ার যে ক্ষমতা, সেটাই হচ্ছে উপযোজন। আর উপযোজন বস্তু দুই, মানে উপযোজন যে পদ্ধতি সেটা দুই পদ্ধতিতে হয়। এক দূরের বস্তু দর্শনের ক্ষেত্রে,
আরেকটা হচ্ছে কাছের বস্তু দর্শনের ক্ষেত্রে। দূরের বস্তু দর্শনের ক্ষেত্রে কিভাবে আসে, সিলিয়ারি পেশি শিথিল হয়ে লেন্সের বক্রতা ক্রমশ কি হয়, সরু হয়। এইখানে দেখো সিলিয়ারি পেশি সংকোচন হয়ে এই যে সিলিয়ারি পেশিগুলো সংকোচন হওয়ার পরে অর্থাৎ শিথিল হওয়ার ফলে লেন্সের বক্রতা কমে গেলে লেন্স ফোকাসের দৈর্ঘ্য কি হয়, বৃদ্ধি পায়। এভাবেই কিন্তু দূরের বস্তু দর্শনের ক্ষেত্রে উপযোজন হয়। আর কাছের বস্তু দর্শনের ক্ষেত্রে কি হয়, কাছের বস্তু দর্শনের ক্ষেত্রে এর বিপরীত অংশটা হয় কি না, সিলিয়ারি পেশি সংকোচন ঘটলে লেন্সের বক্রতা দূরত্ব যখন বৃদ্ধি পাবে লেন্সের স্থূল হবে এবং লেন্সের ফোকাস দূরত্ব হ্রাস পাবে। তাহলে দূরের বস্তুর ক্ষেত্রে দর্শনের সময় ফোকাস দৈর্ঘ্য বৃদ্ধি পায়, আর কাছের বস্তুর ক্ষেত্রে ফোকাস দৈর্ঘ্য হ্রাস পায়। এটাই হচ্ছে উপযোজনের কাছের বস্তু এবং দূরের বস্তু দর্শনের পদ্ধতি। এটা আমরা জেনে নিলাম। এবারে দূরবিন্দু নিকট বিন্দু এগুলো কি, এগুলো সম্পর্কে জানবো, কারণ এই জায়গাগুলো থেকে কোশ্চেন দেয়। দূরবিন্দু, দূরবিন্দু মধ্যে একজন সুস্থ স্বাভাবিক ব্যক্তি 6 মিটার দূরের বস্তুকে স্পষ্টভাবে দেখতে পায়। এটা হচ্ছে দূরবিন্দু, মানে 6 মিটার দূরত্বটাকে আমরা বলবো দূরবিন্দু। আর কাছের বিন্দু মানে নিকট বিন্দু, নিয়ার পয়েন্টটা কি, 15 সেন্টিমিটার দূরত্বে অর্থাৎ সব থেকে কাছে 15 সেন্টিমিটারের কাছের বস্তু মানুষ স্পষ্ট দেখতে পায়, তারপরে আর দেখতে পায় না। অতিরিক্ত বইকে চোখের পাশে নিয়ে এলে কিন্তু দেখতে পাবে এমনটা নয়। সেটা হচ্ছে নিকট বিন্দু, মানে 15 সেন্টিমিটার মিনিমাম দূরত্বে রাখলে তবে তুমি ওই বস্তুটি স্পষ্টভাবে দেখতে পাবে, না হলে দেখতে পাবে না। এটা হচ্ছে নিকট বিন্দু। আসলে এই জায়গায় দূরবিন্দু নিকট বিন্দু দূরত্ব থেকে কোশ্চেন পরীক্ষায় আসে। তারপরে দেখো বীক্ষণ ক্ষেত্র। বীক্ষণ ক্ষেত্র হচ্ছে বহির্জগতের যে অঞ্চলে প্রতিটি চোখের দৃষ্টিগোচর আনা যায়, মানে আমি বসে আছি, আমার চোখ যতটা যায়, যতটাই দেখতে পাচ্ছি পৃথিবীতে, সেটাই হচ্ছে বীক্ষণ ক্ষেত্র। বলে না যেদিকে দু চোখ যায় ওই দিকেই চলে যাব, দু চোখটা যতটাই দেখছে সেটাই হচ্ছে বীক্ষণ ক্ষেত্র। আশা করি ক্লিয়ার। এবারে মানুষের আনুভূমিক বীক্ষণ ক্ষেত্র মনে রাখতে হবে 210 ডিগ্রি, মানুষের উলম্ব বীক্ষণ ক্ষেত্র 150 ডিগ্রি, পাখির বীক্ষণ ক্ষেত্র 360 ডিগ্রি। এই জায়গাগুলো আমাদের জেনে রাখতে হবে। এরপরে চোখের বিভিন্ন অংশ, এই চোখের বিভিন্ন অংশ থেকে কোশ্চেন পরীক্ষা অলরেডি দিয়েছে, এই জায়গাগুলো একটু জেনে নেব। তো চোখের বিভিন্ন অংশ নম্বর 1 এ কি দিয়েছি, স্ক্লেরা বা শ্বেদমণ্ডল। স্ক্লেরা বা শ্বেদমণ্ডলটা কি, স্ক্লেরা বা শ্বেদমণ্ডল হচ্ছে চোখের যে বাইরের সাদা অংশটা, চোখটাকে ঘুরিয়ে দেবে, উল্টে দিলে সাদা অংশটা দেখতে পাবে, এটা হচ্ছে স্ক্লেরা। এটি বহিরাবকের পশ্চাৎ ভাগের 5/6 অংশ সাদা অস্বচ্ছ অংশ, এটা হচ্ছে স্ক্লেরা, এই বাইরের অংশটা। সেটার ভেতরে মানে তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে করয়েড। তাহলে স্ক্লেরা কি করে, এটা করয়েডকে রক্ষা করে। তাহলে করয়েডটা কি, করয়েডটা হচ্ছে স্ক্লেরার পরের অংশ, অর্থাৎ স্ক্লেরা বাইরে রয়েছে, তার পরের অংশটা হচ্ছে করয়েড বা হচ্ছে কৃষ্ণমণ্ডল। এটি মধ্য আবরকের পশ্চাৎ ভাগে 5/6 অংশ, এই স্তরে মেলানিন রয়েছে এবং এই রংটি হচ্ছে কালো, মানে এই যে কালো অংশটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে করয়েড বা কৃষ্ণমণ্ডল। এটা কি করে, রেটিনাকে রক্ষা করে, অর্থাৎ এর পরেই করয়েডের পরে কে রয়েছে, রেটিনা রয়েছে, এই রেটিনাটাকে রক্ষা করছে কে, করয়েড বা কৃষ্ণমণ্ডল রক্ষা করছে। তাহলে রেটিনাটা কি, রেটিনা বা অক্ষিপটটা হচ্ছে অক্ষিগোলকের একদম ভেতরের অংশ বা ভেতরের স্তর। এই স্তরটি স্নায়ুকোষ দিয়ে গঠিত, এটা কি করে, প্রতিবিম্ব গঠনে সাহায্য করে। তাহলে রেটিনা কি করে, রেটিনা প্রতিবিম্ব গঠনে সাহায্য করে। এখানে মনে রাখবে যে রেটিনায় রড কোষ মৃদু আলোক শোষণে এবং কোন কোষ উজ্জ্বল আলোক শোষণে বা বর্ণ শোষণে সক্ষম। মানে আমরা রাত্রিবেলা ভালো দেখতে পাই না, তাহলে রাত্রিবেলা কোন কোষ সবচেয়ে কাজ করে, রাত্রিবেলা রড কোষ মৃদু আলো শোষণে সাহায্য করে। আর দিনের বেলা কোন কোষ উজ্জ্বল আলো শোষণে বা রঙিন রঙিন বর্ণ শোষণে সাহায্য করছে। এই জায়গায় আমরা মনে রাখবো। আরো একটি বিষয় মনে রাখতে হবে, নিশাচর প্রাণী মানে যে সকল প্রাণীরা রাত্রে দেখা যায়, মানে রাত্রে ভালো দেখতে পায়, রাত্রে ঘুরে বেড়ায়, তাদের আমরা নিশাচর প্রাণী বলি। এই নিশাচর প্রাণীদের রড কোষ বেশি থাকার কারণে তারা অন্ধকারে ভালো দেখতে পায়। অর্থাৎ রড কোষে কি রঞ্জক থাকে, রোডোপেসিন রঞ্জক থাকে। এই লাইন থেকে কোশ্চেন পরীক্ষায় দিয়েছে, এই জায়গাগুলো আমাদের জেনে রাখতে হবে। কি বললাম, যারা নিশাচর প্রাণী তাদের চোখে কি রয়েছে, রড কোষ বেশি রয়েছে। রড কোষে কি রঞ্জক থাকে, রেডোপেসিন।
রোডোপ্যাসিন বেশি থাকার কারণে এটা রাত্রিবেলা ভালো দেখতে পায়। এই জন্য একে আমরা বলি যে নিশাচর প্রাণীরা রাত্রে ভালো দেখতে পায় রড কোষ থাকার কারণে। আর কোন কোষে বর্ণগ্রাহী থাকার জন্য এখানে যে রঞ্জকটা থাকে সেটা হচ্ছে আয়োডপসিন। এই আয়োডপসিন উজ্জ্বল আলো দেখতে সাহায্য করে। এই জায়গাগুলো আমরা মনে রাখবো। তারপরে রয়েছে কর্নিয়া বা পশ্চাৎপটল। এটি বহি আবরকের সম্মুখ ভাগে 1/6 অংশ স্বচ্ছ অংশ, এটি উত্তলাকার অংশ। প্রতিসারক মাধ্যম হিসেবে কর্নিয়া কাজ করে। তারপরে রয়েছে আইরিস, এটি অক্ষিগোলকের সামনে কর্নিয়ার পেছনে অবস্থিত। এই জায়গাটা হচ্ছে আইরিস, এই জায়গা দেখো আইরিস, আর এই জায়গাটা হচ্ছে কর্নিয়া। এই দুটো অংশ একটু জেনে রাখবে। তাহলে এখানে আইরিসটা কি করে? আইরিস আমাদের তারারন্ধ্রে ছোট বড় করে এবং চোখে আলো প্রবেশ করতে বা আলো প্রবেশে নিয়ন্ত্রণ করে, আলো প্রবেশ নিয়ন্ত্রণ করে। তারপরে দেখো অ্যাকুয়াস হিউমার, এটি লেন্সের সম্মুখ ভাগের প্রকোষ্ঠে অবস্থিত স্বচ্ছ জেলি বা জলীয় তরল বিশেষ। এটি প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে এবং চোখের আভ্যন্তরীণ চাপ নিয়ন্ত্রণ করে। অর্থাৎ এই যে অংশটা রয়েছে অ্যাকুয়াস হিউমার, এই অ্যাকুয়াস হিউমারটা এই জায়গায় রয়েছে, আর এই অংশটাতে রয়েছে ভিট্রিয়াস হিউমার। এই জায়গাগুলো মনে রাখতে হবে। তাহলে ভিট্রিয়াস হিউমারটা কি সেটাও আমরা জানবো। অ্যাকুয়াস হিউমার বলে দিলাম। তারপরে দেখো লেন্স বা মণি, যেটা সবাই জানো, সামনে এই যে চোখের অংশটা লেন্স বা মণি এইটা। তাহলে লেন্স বা মণি এটা কি কি কাজ করে? লেন্স বা মণি এটা হচ্ছে আইরিসের পেছনে স্ফটিক স্বচ্ছ উভত্তল অংশ, যেটা স্থিতিস্থাপক লেন্সটি কি করে? আমাদের প্রতিসারণ মাধ্যম ঘটিয়ে রেটিনার উপরে ফোকাস সৃষ্টি করে। কি বললাম? আলোর প্রতিসারণ মাধ্যম ঘটিয়ে বা প্রতিসারণ ঘটিয়ে রেটিনার উপরে ফোকাস সৃষ্টি করে লেন্স বা মণি। তারপর দেখো ভিট্রিয়াস হিউমার, যেটা আমি বললাম চোখের পেছনের এই অংশটাকে ভিট্রিয়াস হিউমার বলে। এটাও প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে এবং এটি কি করে? চোখের আভ্যন্তরীণ চাপ নিয়ন্ত্রণ করে। এর মধ্যে জেলির মতো ঘন তরল পদার্থ রয়েছে। তারপরে নেত্রবর্ত কলা, যেটা হচ্ছে কর্নিয়ার উপরে অবস্থিত স্বচ্ছ স্তর, এটা হচ্ছে কর্নিয়াকে হচ্ছে ঘর্ষণজনিত আঘাত থেকে রক্ষা করে। তারপরে হচ্ছে অক্ষিপল্লব মানে চোখের পাতা, যেটা ওঠানামা করে এবং চোখের অশ্রুকে ছড়িয়ে দেয়, চোখকে আর্দ্রতা রাখে এবং বাইরের আঘাত থেকে চোখকে রক্ষা করে। আর অশ্রুগ্রন্থি, যেটা উপপল্লবের নিচে রয়েছে, যে অশ্রুগ্রন্থি, এখান থেকে কিন্তু চোখের জল আসে, যেটা হচ্ছে অক্ষিগোলককে আর্দ্র রাখে এবং অশ্রুতে অবস্থিত উৎসেচক, যেটা হচ্ছে লাইসোজাইম ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। এই জায়গাগুলো আমাদের মনে রাখতে হবে। তারপরে অন্ধবিন্দু পিদবিন্দু, এই অন্ধবিন্দু পিদবিন্দু থেকে কোশ্চেন পরীক্ষায় দেয়। মনে রাখবে চক্ষুর অপটিক ডিস্কের ওপরে কোনো আলোগ্রাহক থাকে না, তাই ওই স্থানে কোনো প্রতিবিম্ব গঠিত হয় না। এই বিন্দুটাকে অন্ধবিন্দু বলে। তাহলে চিত্র যদি তোমরা দেখো বুঝে যাবে যে অন্ধবিন্দুটা কোথায়। অন্ধবিন্দু পিদবিন্দু, এই জায়গাটা হচ্ছে অন্ধবিন্দু, এই জায়গায় কোনো প্রতিবিম্ব গঠিত হয় না, এই জায়গাটা অন্ধবিন্দু। আর এই যে লেন্সের সোজা অংশটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পিদবিন্দু। এই পিদ বিন্দুতে কি হয়? পিদ বিন্দুতে প্রতিবিম্ব গঠিত হয়। অর্থাৎ মনে রাখতে হবে চক্ষুর পেছনে রেটিনার মধ্যবিন্দুতে হলুদ বিন্দু থাকে, সেখানে কোষের ঘনত্ব অত্যন্ত বেশি হয়, স্পষ্ট পুঙ্খানুপুঙ্খ এবং কেন্দ্রীয় প্রতিবিম্ব গঠিত হয়। এটি অক্ষিগোলকের সবচেয়ে বেশি আলোক সুবেদী অংশ। এই জায়গা অর্থাৎ পিদ বিন্দুতে প্রতিবিম্ব গঠিত হয়। এই জায়গাটা আমাদের মনে রাখতে হবে। তারপর দেখো ফেবিয়া সেন্ট্রিয়ালিস, যেটা পিদবিন্দুর মধ্যবিন্দু, সবচেয়ে উজ্জ্বল এবং স্পষ্ট প্রতিবিম্ব গঠিত হয়। এটা একটি পিদবিন্দুরই অংশ। তারপরে সবচেয়ে বড় অক্ষিগোলক দেখা যায়, মনে রাখবে ঘোড়ার। সব থেকে ছোট অক্ষিগোলক দেখা যায় বাঁদরের। দিনে সবচেয়ে স্পষ্ট দৃষ্টিশক্তিধারী প্রাণীর নাম ঈগল। রাতে সবচেয়ে দৃষ্টি সম্পূর্ণ বা সব থেকে ভালো দেখতে পায় পেঁচা। এই চারটে যে কোশ্চেন আমি এখানে রেখেছি, চারটে লাইন অ্যাডভান্স লাইন অবশ্যই মনে রাখতে হবে। কি বললাম? সবচেয়ে বড় অক্ষিগোলকের নাম বা অক্ষিগোলক রয়েছে ঘোড়া, সবচেয়ে ছোট অক্ষিগোলক রয়েছে বাঁদরের, এবং দিনের বেলা স্পষ্ট দেখতে পায় ঈগল, রাত্রে সবচেয়ে স্পষ্ট দেখতে পায় পেঁচা। এই জায়গাটা আমরা মনে রাখবো। এবারে চক্ষুজনিত বিভিন্ন দৃষ্টি সম্পর্কিত মানে দৃষ্টি ত্রুটি সম্পর্কিত বিভিন্ন রোগ, যেমন মায়োপিয়া, প্রেসবায়োপিয়া, এইগুলো। তাহলে চোখের যে বিভিন্ন রোগ, দৃষ্টিশক্তি সংক্রান্ত যে রোগগুলো, নাম্বার 1 এ আমাকে জানতে হবে মায়োপিয়ার রোগ। অর্থাৎ মায়োপিয়াতে কি হয়?
মায়োপিয়া নিকট দৃষ্টি, অর্থাৎ মনে রাখতে হবে যে দৃষ্টিতে দূরের দৃষ্টি ব্যাহত হয় এবং কাছের দৃষ্টি ঠিক থাকে সেটা হচ্ছে মায়োপিয়া রোগ। মায়োপিয়া রোগ কি? মায়োপিয়াতে দূরের দৃষ্টি ব্যাহত হয় কিন্তু কাছের দৃষ্টি ঠিক থাকে, সেটা হচ্ছে মায়োপিয়া বা নিকট দৃষ্টি। নিকট দৃষ্টি বা মায়োপিয়া একই ব্যাপার। এতে কি হয়? দূরের দৃষ্টি ব্যাহত হয়, কাছের দৃষ্টি ঠিকঠাক দেখা যায়। এটাকে কি করে দূর করা হয়? ত্রুটি সংশোধন কিভাবে করা হয়? অবতল লেন্স যুক্ত চশমা ব্যবহার করে। অবতল লেন্স যুক্ত চশমা ব্যবহার করে এই রোগটি সারানো যায়, অর্থাৎ মায়োপিয়া রোগ বা নিকট দৃষ্টি রোগ সারানো যায়। হাইপারমেট্রোপিয়া বা হাইপেরোপিয়া এটা কি? এই দৃষ্টিতে কাছের দৃষ্টি ব্যাহত হয় কিন্তু দূরের দৃষ্টি ঠিক থাকে, এটা হচ্ছে দূরদৃষ্টি বা হাইপারোপিয়া বা হাইপারমেট্রোপিয়া বলা হয়। যে দৃষ্টিতে নিকটের অর্থাৎ কাছের দৃষ্টি ব্যাহত হয় কিন্তু দূরের দৃষ্টি ঠিক থাকে তাকে আমরা দূরবদ্ধ দৃষ্টি বা হাইপারোপিয়া বা হাইপারমেট্রোপিয়া বলে থাকি। এখানে আমাদের মনে রাখতে হবে হাইপারমেট্রোপিয়া বা হাইপেরোপিয়া এটার ত্রুটি সংশোধন বা এটাকে ঠিক করার জন্য উত্তল লেন্স বা উত্তল লেন্স যুক্ত চশমা ব্যবহার করা হয়। তারপরে হচ্ছে প্রেসবায়োপিয়া। এই প্রেসবায়োপিয়া যেটা হচ্ছে ত্রুটি সাধারণত 40 বছরের বেশি বয়সীদের দেখা যায়। প্রেসবায়োপিয়া এটা দূর করার জন্য বাইফল আকার বা হচ্ছে প্রোগ্রেসিভ লেন্স যুক্ত চশমা ব্যবহার করা হয়। এই জায়গাগুলো আমাদের মনে রাখতে হবে। আশা করি ক্লিয়ার। তারপরে চোখে ছানি পড়া বয়স্ক লোকেদের দেখবে চোখের উপরে সাদা আস্তরণ পড়ে গেছে, এটা কিন্তু এক ধরনের রোগ, চোখে ছানি পড়া রোগ। বিশেষ করে এখানে অস্ত্রোপচার করা হয়। আর চোখে অস্ত্রোপচার করলে কিন্তু একবার যদি চোখে অস্ত্রোপচার করা হয় সেখানে কিন্তু ওই সমস্যাটা প্রায় থেকেই যায়। মানে পুরোপুরি যে একদম ঠিক হয়ে যায় এমনটা না, কিছুটা হলেও থেকে যায়। ঠিক আছে, তাহলে এখানে আমরা মনে রাখবো যে বয়স্কদের ক্ষেত্রে অস্বচ্ছ যে স্পট চোখের উপরে পড়ে সেটা হচ্ছে ছানি পড়া বা ক্যাটারাক্ট, এটা সার্জারির মাধ্যমে দূর করা হয়। এই জায়গাগুলো আমরা মনে রাখবো। এরপরে আমরা মানব কর্ণের বিভিন্ন অংশের অবস্থান এবং কাজ সম্পর্কে জানবো। যদিও তোমাদের সিলেবাসে এই অংশটা রয়েছে কিন্তু তোমরা ক্লাস 9-10 এর টেক্সট বুকে এই জায়গাগুলো পাবে না। আমি যেগুলো পড়াচ্ছি তুমি বেশিরভাগ অংশ দেখবে, এর আগে যে আমি ক্লাসগুলো করেছি প্লেলিস্ট করে দিয়েছি, তোমরা দেখবে যে বেশিরভাগ অংশ কিন্তু ক্লাস 9-10 এর টেক্সট বুকে নেই। আর 9-10 এর টেক্সট বুক থেকে সব কোশ্চেন পরীক্ষায় আসে না, 11-12 এর কিছু অংশ থেকে দেয়। সেই জন্য কনসেপ্ট অনুযায়ী আমি বেসিক জিনিস থেকে অ্যাডভান্স জিনিস যতটা তোমাদের প্রয়োজন আমি আলোচনা করছি। তোমরা অবশ্যই একটি করে লাইক করে নিজেদের প্রেজেন্টটা দেবে এবং ক্লাসগুলো বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, তাহলে আমি কন্টিনিউ এইভাবে ক্লাসগুলো যেভাবে দিচ্ছি কন্টিনিউ দিতে থাকবো। তো মানব কর্ণের বিভিন্ন অংশের অবস্থান ও কাজ। নাম্বার 1, কর্ণছত্র। মাথার দুপাশে অবস্থিত এই কর্ণছত্র, কানের যে দুটো কুলোর মতো অংশ রয়েছে এই অংশটা, এটা হচ্ছে কর্ণছত্র। এটা কি করে? এটা পারিপার্শ্বিক থেকে শব্দ তরঙ্গ গ্রহণ করে এবং কর্ণকুহরে পাঠায়। কর্ণকুহর কি করে? কর্ণকুহর কর্ণছত্রের কেন্দ্রে অবস্থান করে, এগুলো শব্দ তরঙ্গকে কর্ণপটহে পাঠায়। কর্ণে অস্থিসমূহ, কর্ণে 3টি অস্থি রয়েছে, মেলিয়াস, ইনকাস এবং স্টেপিস। মেলিয়াস, ইনকাস, স্টেপিস এগুলো হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র অস্থি, মানে কানের অস্থি, কানের হাড়। এগুলো কি করে? শব্দ তরঙ্গকে একটা নির্দিষ্ট লেভেলের নিয়ে এসে অন্তঃকর্ণে পাঠায়, কারণ অতিরিক্ত শব্দ যদি কানের ভেতরে ঢোকে তাহলে কি হবে? কানের পর্দা ছিঁড়ে যাবে। এই জন্য মেলিয়াস, ইনকাস এবং স্টেপিস এই 3টে হাড় আমাদের শব্দ তরঙ্গকে অন্তঃকর্ণে পাঠানোর আগে তার ক্ষমতা, মানে শব্দ তরঙ্গের যে ক্ষমতা সেটাকে কমিয়ে দেয়। এটা আমরা মনে রাখবো। তারপরে ককলিয়া রয়েছে। ককলিয়া হচ্ছে এক ধরনের অন্তঃকর্ণের স্ক্যালামেডিয়ার অংশ। এটা হচ্ছে রোমকোষ বা ধারককারী যন্ত্র হিসেবে কাজ করে। বা আমরা মনে রাখবো শ্রবণ অনুভূতি গ্রহণ করা হচ্ছে ককলিয়ার অন্যতম কাজ। তারপরে অর্ধবৃত্তাকার নালী। অর্ধবৃত্তাকার নালী এটা রয়েছে অন্তঃকর্ণে। দেহের ভারসাম্য রক্ষার জন্য অর্ধবৃত্তাকার নালী খুবই গুরুত্বপূর্ণ বা এটা কাজ করে। আর কর্টি যন্ত্র, ককলিয়ায় অবস্থিত এই অংশটি ককলিয়া, যেটা হচ্ছে শব্দগ্রাহক রূপে বা শব্দগ্রাহক রূপে কাজ করে। এই জায়গাগুলো আমরা মনে রাখবো। এবারে অন্তঃকর্ণে যে অবস্থিত তরল সেটাকে আমরা পেরিলিম বলি, এই জায়গাগুলো মনে রাখবে। মধ্যকর্ণের শেষ এবং অন্তঃকর্ণের শুরুর মধ্যবর্তী স্থানে ওভাল উইন্ডো থাকে। ওভাল উইন্ডো এক ধরনের বাল্ব, সেটা থাকে। মধ্যকর্ণ এবং গলবিলের মধ্যে ইউস্টেচিয়ার নালী অবস্থিত, যার মূল কাজ হচ্ছে বায়ু চাপ নিয়ন্ত্রণ করা। আর ত্বক, ত্বক হচ্ছে আমাদের স্পর্শ ইন্দ্রিয়। ত্বকের যে স্তর এপিডার্মিস এবং ডার্মিস,
এপিডার্মিস এবং এন্ডোডার্মিস। ত্বকের গ্রাহকগুলি হচ্ছে মেজর কণিকা, রাফিনিক কণিকা এবং প্যাসিনিয়ান কণিকা। এই জায়গাগুলো আমরা একটুখানি মনে রাখবো। এবার এখান থেকে যে যে কোশ্চেন গুলো পরীক্ষায় অলরেডি দিয়েছে, কিছু কোশ্চেন এই চ্যাপ্টার থেকে দিয়েছে, আমি সেগুলো পরপর আলোচনা করছি। এখানে প্রথম কোশ্চেন দেখো, এই কোশ্চেনটি পরীক্ষায় দিয়েছিল, কোন মাধ্যমটির প্রতিসারাঙ্ক সবচেয়ে বেশি? কোন মাধ্যমটির প্রতিসারাঙ্ক সবচেয়ে বেশি? চারটে অপশন, অ্যাকুয়াস হিউমার, ভিট্রিয়াস হিউমার, লেন্স নাকি কর্নিয়া। তো মনে রাখতে হবে প্রতিসারাঙ্ক সবচেয়ে বেশি হচ্ছে কর্নিয়া। কর্নিয়া বা অশ্চাৎপটল, এটা হচ্ছে চোখের বহিরাবরকে স্বচ্ছ মানে সম্মুখভাবে 1/6 অংশ, এটি উত্তলাকার অংশ, প্রতিসারাঙ্ক হিসেবে কাজ করে এবং সব থেকে বেশি প্রতিসারাঙ্ক রয়েছে এই কর্নিয়ার। তাহলে রাইট অ্যান্সার অপশন ডি। তারপরের কোশ্চেন, আরো কোশ্চেন পরীক্ষায় দিয়েছিল, মানুষের কানের কোন অংশ দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে? তো মানুষের কানে কি কি রয়েছে, এখানে অপশন দিয়েছে দেখো, কানের ক্ষুদ্র অস্থিসমূহ, না ওভাল উইন্ডো, তাও নয়, অর্ধবৃত্তাকার নালী, তারপরে রয়েছে ইউস্টেচিয়ান নালী। তো আমরা জানি অন্তঃকর্ণে অবস্থিত আমাদের যে অর্ধবৃত্তাকার নালী রয়েছে, এই অর্ধবৃত্তাকার নালী বা অর্ধচন্দ্রাকার নালী আমাদের দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে। তাহলে এখানে এখানে আমাদের মনে রাখতে হবে অর্ধবৃত্তাকার বা অর্ধচন্দ্রাকার নালী আমাদের দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে। তাহলে দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে অর্ধবৃত্তাকার বা অর্ধচন্দ্রাকার নালী, এইটা মনে রাখো। তাছাড়া তোমরা জানো যে সেরিবেলামও আমাদের দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে। তো এই জায়গাগুলো আমরা মনে রাখবো। ঠিক আছে, এইখান থেকে আরো এমসিকিউ কোশ্চেন রয়েছে, আমরা এগুলো প্র্যাকটিস করাবো। অনেক কোশ্চেন ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2 অর্থাৎ 1 নাম্বার 2 নাম্বারের কোশ্চেন রয়েছে, যেগুলো পরীক্ষায় আসবে সেগুলো আমি পরপর আলোচনা করব। তোমরা যদি প্রচুর পরিমাণে কোশ্চেন প্র্যাকটিস করতে চাও, তোমাদের আমি এর আগেও বলেছি, তোমরা অবশ্যই প্লে স্টোরে গিয়ে লার্ন মাইল অ্যাপ সার্চ করবে। লার্ন মাইল এটা লিখে সার্চ করবে, এই অ্যাপটি পেয়ে যাবে। এখানে তোমরা ডেইলি প্র্যাকটিস অপশন পাবে, ফ্রি ম্যাটেরিয়াল পাবে, ফ্রি টেস্ট পাবে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পাবে। এগুলো প্র্যাকটিস করানোর জন্য রয়েছে। তোমরা অনেক অ্যাপ ব্যবহার করো পড়াশোনার জন্য, এই অ্যাপটি ব্যবহার করো, ইনস্টল করো, দেখবে তোমাদের উপকারে লাগবে। এখানে সমস্ত কোশ্চেন অ্যান্সার, বিগত বছরের কোশ্চেন অ্যান্সার শিট সমেত উত্তর সহ এখানে দেওয়া রয়েছে। অবশ্যই প্লে স্টোরে গিয়ে লার্ন মাইল অ্যাপটি ইনস্টল করে রাখবে। আর যারা এর আগে আমি প্রত্যেকটি সাবজেক্ট অনুযায়ী প্রত্যেকটি ক্লাস করিয়েছি, তোমরা যদি ওই ক্লাসগুলো মিস করে থাকো, চ্যানেলে ভিজিট করো, প্লেলিস্ট করে দেওয়া হয়েছে। প্লেলিস্টে প্রত্যেকটি সাবজেক্ট অনুযায়ী আমরা পরপর ক্লাসগুলো, কনসেপ্ট অনুযায়ী ক্লাস এবং এমসিকিউ কোশ্চেন দুইভাবেই ক্লাসগুলো দিয়েছি। অবশ্যই ক্লাসগুলো দেখো, তোমাদের উপকারে আসবে। অবশ্যই ক্লাসগুলো বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তোমাদের যদি ক্লাস ভালো লাগে অবশ্যই একটি করে লাইক করো এবং কন্টিনিউ যেভাবে আমি ক্লাসগুলো করছি ক্লাসগুলো করো। আর যারা আমাদের নতুন পেইড ব্যাচে যুক্ত হতে চাও, নিচে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমাদের সঙ্গে কথা বলে নাও বা হোয়াটসঅ্যাপ করে বিস্তারিত জেনে নাও। ওকে, আজকে সেশন এই পর্যন্ত, ক্লাস আমি এখানেই শেষ করছি। যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনে অল নোটিফিকেশন অন করে রাখো, তাহলে এর পরের ক্লাসে আমি এমসিকিউ কোশ্চেন প্র্যাকটিস করাবো। প্রত্যেকটি ক্লাসের নোটিফিকেশন তুমি তোমার ফোনে সর্বপ্রথম পেয়ে যাবে। তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতেই হবে। ওকে, এই পর্যন্ত ক্লাস আজকে এখানেই এই পর্যন্ত।